বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী 2026 এবং 27 এর জন্য জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, এই অধ্যায়টির বেসিক থেকে শুরু করে এমসিকিউ, সিকিউ এবং এসকিউ অর্থাৎ সৃজনশীল এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখানে আমরা এই আলোচনা শেষে আমরা একটা সৃজনশীল করব, যে সৃজনশীলটা করলে আমরা অন্তত 30 থেকে 40টা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারবো। কিভাবে এগুলো করতে পারবো ক্লাসটা করলে তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে অন শর্ট ক্লাসের মাধ্যমে আমরা পুরো অধ্যায়টার বেসিক থেকে শুরু করে সৃজনশীল, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ শেষ করব। তো এই অধ্যায়ের মেইন টপিক গুলো হচ্ছে কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা, কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা, মাইটোসিস ব্যাখ্যা করতে পারবো, মাইটোসিসের পর্যায়সমূহ বর্ণনা করতে পারবো। তারপর দেখো জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ, এটা হবে গুরুত্ব বিশ্লেষণ। মিয়োসিস ব্যাখ্যা করতে পারবো, জনন কোষ উৎপাদনে মিয়োসিসের তাৎপর্য, জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান উপলব্ধি করা। এই সমস্ত বিষয় হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিক। তো আমরা সরাসরি আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে আছে কোষ বিভাজন ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কোষ বিভাজন ও তার প্রকারভেদ। দেখো, তো কোষ বিভাজন কাকে বলা হয়? কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোষ সংখ্যা বৃদ্ধি পায়, যা জীবের বৃদ্ধি ও প্রজননের জন্য অপরিহার্য। দেখো, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তাই না, তো তখন তো মাত্র একটা কোষ থেকে অর্থাৎ জাইগোট থেকে পরে একটা বাচ্চা তৈরি হয়েছিলাম। তারপর সেখান থেকে এখন আমাদের শরীরে একদম পূর্ণবয়স্ক যখন হয়ে যায় তখন প্রায় 30 ট্রিলিয়ন কোষ তৈরি হয়। এই যে 30 ট্রিলিয়ন কোষ কিভাবে তৈরি হয়? একটা কোষ থেকে এরকম ভাবে বিভাজিত হয়ে অন্যান্য কোষ তৈরি হয়। তো এই যে একটা কোষ থেকে অন্য একটা কোষ তৈরির যে প্রক্রিয়া, তাকে বলা হয় কোষ বিভাজন, বা ইংরেজিতে বলা হয় সেল ডিভিশন। কি বলা হয়? সেল ডিভিশন। এখন কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি, মানে কোষ বিভাজন কেন প্রয়োজন? কারণ হচ্ছে জীবের বৃদ্ধির জন্য প্রয়োজন। এই যে আমরা ছোট ছিলাম, এখন আমরা বড় হচ্ছি, তাই না? তো এই যে জীবের বৃদ্ধি হচ্ছে, এরকম প্রত্যেকটা জীবেরই বৃদ্ধি হয়। আমরা যেরকম মানুষের মতো উদ্ভিদ বা প্রাণী সহ যত জীব আছে সমস্ত জীবই কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এইটার জন্য কোষ বিভাজনের প্রয়োজনীয়তা রয়েছে। কোষের ক্ষত পূরণ বা ক্ষয় পূরণ, যদি কোষের কোথাও মনে করো আমাদের কোনো জায়গায় কেটে যায়, গর্ত হয়ে যায়, তখন কি হয়? সেখানে ক্ষয় হয়ে যায়। কোষ বিভাজনের মাধ্যমে ওই ক্ষয়টা পূরণ হয়ে যায়। প্রজননের জন্য গ্যামেট উৎপাদন হয়। মানে দেখো, প্রজনন যখন জীব তার অনুরূপ জীবের জন্ম দেয়, মানুষ যেমন নিজের অনুরূপ জীবের জন্ম দিতে পারে, তাই না? মানুষের মতো বাচ্চা মানুষের হয়। তো এই যে যখন স্বামী স্ত্রীর মিটিংটা হয়, মিটিং এর সময় যে গ্যামেটটা তৈরি হয়, তাই না, ওই গ্যামেট প্রয়োজন হয়, যেমন শুক্রাণু, ডিম্বাণু, এগুলো হচ্ছে গ্যামেট। ওই গ্যামেটটা উৎপাদনের জন্য কোষ বিভাজনের প্রয়োজন হয়। তারপর নতুন প্রজন্মের সৃষ্টি করার জন্য কোষ বিভাজন প্রয়োজন হয়। তারপরে প্রয়োজনীয়তা আরো রয়েছে, সেটা এই অধ্যায়ের লাস্টের দিকে আমরা আলোচনা করব। এখন জীবদেহ অনুযায়ী কোষ বিভাজনের উদাহরণ, মানে কোন কোন জীবে কি ধরনের কোষ বিভাজন হয়। যেমন দেখো, এককোষী জীব মানে কি? যাদের পুরো দেহটা একটা কোষ দিয়ে গঠিত, যেমন মনেরা রাজ্যের সকল জীব। ওই যে জীব যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, এদের বিভাজনের মাধ্যমে কোষ বৃদ্ধি হয়। ঠিক আছে, কোষ বিভাজনের মাধ্যমে, মানে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের বংশ বৃদ্ধি হয়। আবার বহুকোষী জীব যেমন মানুষ, গাছ, তিমি, এগুলো কি হয়? জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে দেহ গঠন হয়। মানে যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলে তখন কি হবে? জাইগোট তৈরি হবে। ওই জাইগোট থেকে ওই জাইগোটটা বারবার বিভাজনের মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ দেহটা গঠিত হয়। এরপর দেখো, কোষ বিভাজনের প্রধান প্রকারভেদ, মানে প্রধান প্রকারভেদ। কোষ বিভাজনকে কয় ভাগে ভাগ করা যায়? মেইনলি 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো এখানে দেখো বিভাজন গুলা, বিভাজনের নাম যেমন মাইটোসিস, তারপর আছে মিয়োসিস, অ্যামাইটোসিস। তো মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনে সমান সংখ্যক ক্রোমোজোম বজায় রেখে বিভাজন হয়। মানে মাতৃকোষ, যে কোষটা বিভাজিত হয় তাকে মাতৃকোষ বলে। মনে করো এটা একটা কোষ, এখান থেকে 2টা কোষে তৈরি হচ্ছে, যে একটা কোষ। এই যে কোষটা বিভাজিত হচ্ছে এটাকে মাতৃকোষ বলা হয় বা মাদার সেল বলা হয়। আর যে কোষটা তৈরি করতেছে এটাকে বলা হয় অপত্য কোষ বা হচ্ছে ডটার সেল। দেখো, এক মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষে তৈরি হয়, এটা হচ্ছে বৈশিষ্ট্য। মাইটোসিস বিভাজন কোথায় ঘটে? দেহ কোষে ঘটে। আমাদের শরীরের, মানে যারা প্রাণী, তাদের কি হয়? উপর একদম শরীরের উপর থেকে মাথা থেকে নিচ পর্যন্ত সব দেহ যেখানে রয়েছে তাই সেখানে কোষ বিভাজনটা হয়।
উদ্ভিদের ক্ষেত্রে ভাজক টিস্যুতে এই মাইটোসিস কোষ বিভাজন হয়। আর উদ্দেশ্য কি? মাইটোসিসের বিভাজনের উদ্দেশ্য হচ্ছে দেহের বৃদ্ধি ঘটানো, তারপর ক্ষয় পূরণ করা এবং অযৌন প্রজনন সম্পন্ন করা। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপর দেখো মিওসিস কোষ বিভাজন। এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, মানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ঠিক আছে না? এক মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়, এখানে 2টা হয়, এখানে 4টা হয়। গ্যামেট কোষে যেমন শুক্রাণু ডিম্বাণু এটাই হচ্ছে এখানে অবস্থান করে বা এখানে ঘটে, গ্যামেটে হয়। শুধুমাত্র যৌন প্রজননের মাধ্যমে বাচ্চা তৈরি করার সময় কি হয়, এই যে মিওসিস বিভাজনটা লাগে। তো যৌন জনন এবং বৈচিত্র্য সৃষ্টি করা হচ্ছে উদ্দেশ্য। অ্যামাইটোসিস হচ্ছে সরাসরি বিভাজন হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে বিভক্ত হয়, কোনো স্পষ্ট ধাপ এখানে থাকে না। যেমন দেখো আমরা একটু পরে পড়বো মাইটোসিস মিওসিসের অনেকগুলো ধাপ আছে, কিন্তু অ্যামাইটোসিসের কোনো ধাপ নাই। তারপরে কোথায় ঘটে? কিছু এককোষী জীবে এদের ঘটে, আবার কিছু অপ্রাপ্ত কোষে এদের ঘটে। এদের বিভাজন হচ্ছে দ্রুত বিভাজন প্রয়োজন হলে এটা হয়, অনুকূল পরিবেশে দ্রুত সংখ্যা বৃদ্ধি করার জন্য অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। তো এরপর দেখো মাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হয়? মেন যে আলোচ্য বিষয় হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কাকে বলা হয় বা মা কি, এটা কিন্তু ক নাম্বারে আসতে পারে। কোথায় আসতে পারে বলতো? ক নাম্বার প্রশ্ন, সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, যাতে 1 মার্ক থাকবে আর কি। দেখো এরকম যে মাইটোসিস হলো এক ধরনের কোষ বিভাজন যেখানে একটি সুকেন্দ্রিক মানে কি, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যা যা থাকা দরকার যদি সবকিছুই থাকে তাকে সুকেন্দ্রিক কোষ বলা হয়। তো এই যে সুকেন্দ্রিক কোষে মাতৃকোষ বিভাজনের মাধ্যমে 2টি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষে পরিণত হয়, অপত্য কোষ তৈরি হয়। আচ্ছা, এরপরে মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের কি কি বৈশিষ্ট্য রয়েছে? যেমন মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, প্রতিটি ক্রোমোজোম একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, ডিএনএ এর পরিমাণ এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মাতৃকোষ এবং অপত্য কোষে। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? এখানে সেম থাকে। এজন্য এটাকে সমীকরণী কোষ বিভাজন বলা হয়। এই যে বৈশিষ্ট্যটা, এটা যেমন গ ঘ এর জন্য প্রয়োজনীয়তা রয়েছে এবং খর জন্য প্রয়োজন। কখনো কখনো এই বৈশিষ্ট্যটা খ নাম্বার আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা খ নাম্বার আসলে এভাবে লিখে দেবে, গ ঘতেও আসতে পারে বৈশিষ্ট্যগুলো, জাস্ট এটা তোমরা মনে রাখতে হবে। এখন মাইটোসিস কোথায় ঘটে এটা তো জানি। তো প্রাণী কোষের ক্ষেত্রে দেহ কোষে ঘটে, আর উদ্ভিদ কোষ যদি হয় তার ক্ষেত্রে ভাজক টিস্যুতে ঘটে, যেমন মূল কাণ্ডের অগ্রভাগে মুকুলে। ভাজক টিস্যু কি, যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় এরকম। আবার কিছু নিম্ন শ্রেণী উদ্ভিদ এবং প্রাণীতে অযৌন প্রজননের বা জননের সময়ও এই মাইটোসিস কোষ বিভাজন হয়। এখন মাইটোসিস কোষ বিভাজনের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যগুলো আমরা সংক্ষেপে একটু আগে আলোচনা করেছি, এখানেও আমরা আলোচনা করতেছি। দেখো, উদ্দেশ্য হচ্ছে জীবের দৈহিক বৃদ্ধি করা, কোষের সংখ্যা বৃদ্ধি করে জীবদেহের দৈর্ঘ্য এবং প্রস্থে কি করে, বৃদ্ধি ঘটায়। আমরা যেমন দেখো ছোট ছিলাম, তোমরা এখন ক্লাস 9-এ পড়ো তাই না, বা 10-এ বা এসএসসি পরীক্ষা দিবা। আবার যখন আমরা একদম ছোট ছিলাম, তোমরা যখন ছোট ছিলে 2-3 বছর বয়স ছিল, তখন তো তোমার উচ্চতা কতটুকু ছিল, এখন অনেক বড় হয়ে গিয়েছো। তাহলে তুমি এখন মোটাও হয়ে গিয়েছো, তখন থেকে আবার লম্বাও হয়ে গিয়েছো তাই না। এই যে কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং জীবদের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি করতেছে। ক্ষয়পূরণ এবং কি হয়, ক্ষত সারানো, মানে আহত বা পুরানো কোষের ক্ষতস্থানে নতুন কোষ তৈরি। মানুষের তো শরীরে কোথাও কেটে যায় আরো কোন দুর্ঘটনাতে বা অন্যান্য কারণে, তখন মানুষের কি হয়, ওই জায়গাটা আস্তে আস্তে পূরণ হয়ে যায়। অযৌন জনন। অযৌন জনন মানে কি, যেখানে স্বামী স্ত্রী মিটিং ছাড়াই যদি কোনো যৌন মানে বাচ্চা তৈরি হয়, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, অযৌন প্রজনন। অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে বংশ বিস্তারে এই মাইটোসিস সাহায্য করে। আবার বিকাশ বা ডেভেলপমেন্ট, জাইগোট থেকে পরিপূর্ণ জীব গঠনে সহায়তা করে। জাইগোট জিনিসটা কি আমরা তো একটু পরে দেখবো, আবার জাইগোটটা কি। ঠিক আছে, স্বামী স্ত্রীর যখন মিটিং হয়, মিটিং হওয়ার পরে যে ডিম্বাণু এবং শুক্রাণু যখন মিলিত হয় তখন তো জাইগোট তৈরি হয়। ওই জাইগোটটা তো একটা কোষ থাকে, সেখান থেকে বিভাজিত হয়ে 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 এই যে দেখো আমাদের মতো জীব বা আমাদের চেয়ে বড় জীব রয়েছে তাই না, এগুলো তৈরি হয়। জিনগত উপাদানের সংরক্ষণ, মাতৃকোষের জিনগত বৈশিষ্ট্য হুবহু অপত্য কোষে স্থানান্তরিত হয় এই ক্ষেত্রে। এর জন্য তো এটাকে সমীকরণী কোষ বিভাজন বলা হয়। দেখো এরকম পরীক্ষা আসতে পারে যে মাইটোসিস কে সমীকরণী কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয় কেন, এটা পরীক্ষায় যদি আসে তাহলে এতটুকু লিখে দেবা যে মাইটোসিসকে সমীকরণী কোষ বিভাজন বলা হয় কারণ এই বিভাজনে অপত্য কোষদ্বয়ের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এতে জিনগত উপাদান এবং ডিএনএ এর পরিমাণ অপরিবর্তিত থাকে, ফলে অপত্য কোষদ্বয় মাতৃকোষের হুবহু অনুরূপ হয়। এর জন্য একে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। বুঝছো, এটা আসবে কোথায় বলতো, এটা খ নম্বরে আসতে পারে, খ নম্বরে, অথবা সৃজনশীলে খ নম্বর, অথবা এসকিউতে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, 2 মার্ক থাকবে এতে।
এটা আসতে পারে। এটা ছিল মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। এখন মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় সমূহ, কয়টা পর্যায় রয়েছে ঠিক আছে, তোমাদের বইও তো আছে কিন্তু এত সুন্দর করে দেওয়া নাই, তাই না? এরকম ভাবে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে। মাইটোসিস বিভাজনের প্রধান দুইটি ধাপ রয়েছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা ক নম্বরের পরীক্ষা আসে অথবা এমসিকিউ তে আসে। যেমন ক্যারিওকাইনেসিস পরীক্ষা আসে যে কি, ক নম্বর প্রশ্ন, মানে যাতে 1 মার্ক থাকবে, অথবা এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন আসে। যেমন দেখো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, তুমি বলবা ক্যারিওকাইনেসিস। অথবা ক্যারিওকাইনেসিস নিচের কোনটা ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। আবার সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। ক নম্বর আসতে পারে অথবা এমসিকিউ তে আসতে পারে। এখন এই যে ক্যারিওকাইনেসিসের অনেকগুলো ধাপ রয়েছে ঠিক আছে, ধাপগুলো হচ্ছে এগুলা। যেমন দেখো 5টা ধাপ আছে, হ্যাঁ 5টা ধাপ আছে। আমরা এখানে 5টা বৈশিষ্ট্য উল্লেখ করেছি, তোমরা আরো বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো বা কম উল্লেখ করতে পারো। তো 5টা ধাপের প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ ধাপ। দেখছো এখানে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রোফেজ ধাপ, প্রাণী কোষের ক্ষেত্রে প্রোফেজ ধাপ দেখতে পাচ্ছি। বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াস এখানে আকারে বড় হয়ে যায়। দেখছো এই ধাপের আগে নিউক্লিয়াসটা ছোট থাকে, এখানে যে আকারে বড় হচ্ছে, একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস। তারপরে কি হয়, ক্রোমোজোম সংখ্যা মোটা এবং খাটো হয়। মোটা এবং যে এই ক্ষেত্রে ক্রোমোজোম গুলো মোটা হয় এবং খাটো হতে থাকে। প্রতিটি ক্রোমোজোমে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়, ক্রোমোজোম ঘনীভূত হয়ে দৃশ্যমান হয়, বিভাজনের প্রস্তুতি শুরু হয় এখানে। তারপরে প্রোমেটাফেজে কি হয়, এখানে স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। দেখছো এই যে একটা ঘরের মতো, এই যে এরকম কোণার মতো, এটাকে বলে স্পিন্ডল যন্ত্র। হ্যাঁ এই দেখো উপর থেকে নিচ পর্যন্ত এরকম ভাবে, এই যে এটা না এই ঘরটার মতো যেটা, ওইটাকে বলে স্পিন্ডল যন্ত্র। আর এই যে সুতার মতো যেগুলো আছে উপর থেকে নিচ পর্যন্ত, এটাকে বলা হয় স্পিন্ডল তন্তু বলা হয়। কি বলা হয়, স্পিন্ডল তন্তু, ঠিক আছে না? এরকম নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয়াসের যে মেমব্রেনটা থাকে, এখানে দেখো নিউক্লিয়াসের একটা মেমব্রেন আছে, এই যে যেটা, এটা আবার এখানে থাকে না, বিলুপ্ত হয়ে যায়। আর এখানে নিউক্লিয়াসটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে, ঠিক আছে। ক্রোমোজোম স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত থাকে, ক্রোমোজোম স্পিন্ডল ফাইবারের সাথে কি থাকে, যুক্ত থাকে। তারপরে প্রাণী কোষের ক্ষেত্রে স্টার তন্তু বিচ্ছুরিত হয়। দেখো স্টার তন্তু জিনিসটা কি, তাই না? অনেকে প্রশ্ন করবে ভাই স্টার তন্তু জিনিসটা কি। দেখো স্টার তন্তু হচ্ছে যখন বিভাজিত হয় প্রাণী কোষের ক্ষেত্রে, দেখো এই মাথায় দুই পাশে দেখছো এই যে ফুলকির মতো, আগুনের ফুলকির মতো বা আগুনের মতো একটা কি আলোর মতো বের হচ্ছে, এটাকে বলা হয় স্টার রশ্মি বা স্টার রে বলা হয়। স্টার রশ্মি বা স্টার রে বলা হয়। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাই এটা এখান থেকে পড়া শুরু করে। তারপর দেখো মেটাফেজ ধাপ, এগুলো কিন্তু যে কোনো একটা ধাপ পরীক্ষায় আসবে। কিভাবে আসবে একটু সৃজনশীল দেখলে আমরা একটু পরে দেখবো, ওটা থেকে বুঝতে পারবো। এটা কি মেটাফেজ, এখানে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধ হয়। বিষুবীয় অঞ্চল জিনিসটা কি, বিষুবীয় অঞ্চল আছে এই যে অ্যাপারেটাসটা তৈরি হয়েছে ওর মাঝের যে অংশগুলোকে, এটাকে বলা হয় কি, বিষুবীয় অঞ্চল। কি বলা হয়, বিষুবীয় অঞ্চল। আর দুই পাশে যে অংশটা, এটাকে মেরু বলা হয়। তো এই দুই পাশের যে ভিতরের যে অংশটা, এই যে একদম মাঝামাঝি অংশটা, এটাকে বলা হয় কি, বলা হয় এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তো দেখো এখানে সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। এই যে সবগুলো ক্রোমোজোম কোথায় রয়েছে, এখানে বিষুবীয় অঞ্চলে এখানে সে অবস্থান করতেছে, স্টে করতেছে। এখন প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়। এখানে প্রত্যেকটা ক্রোমোজোম দেখো এরকম হয়ে গেছে, এইভাবে যদি একটু খেয়াল করো, দেখো 4টার মতো যেরকম হয়ে গেছে না, সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়ে গেছে। মাঝখানে এটাকে কি বলা হয় বলতো, ক্রোমাটিড বলা হয়। এই ক্রোমাটিড গুলা, ঠিক আছে, দেখো ক্রোমাটিড দুটি বিপরীত মেরুর দিকে মুখ করে থাকে। ক্রোমাটিড দুটা মানে এই যে শাখা প্রশাখা, এটা ক্রোমাটিড। দেখো দুই পাশে উপরের দিকে, দেখো উপরের দিকে যে ক্রোমাটিড রয়েছে তাদের দিক, মাথার দিক কোন দিকে, উপরের দিকে। আবার এদেরও নিচের দিকে মুখ, মানে মেরুর দিকে করে মুখ করা রয়েছে। কিন্তু অ্যানাফেজ দেখো ওই দুটা জিনিস আবার বিপরীত দিকে রয়েছে। দেখছো অ্যানাফেজ দেখো কি হচ্ছে, দেখো সেন্ট্রোমিয়ার বিভাজন হয়েছে, ক্রোমাটিড দুটি ভাগ হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে। অপত্য ক্রোমোজোম মেরুর দিকে চলে যায়। দেখছো এই যে এখানে যে ক্রোমাটিড রয়েছে দিকটা মেরুর দিকে, আর এই যে এটা দিক কোন দিকে, যে উপরের দিকে, মানে মেরুর দিকে রয়েছে এরকম ভাবে। এরপর দেখো সেন্ট্রোমিয়ার আগে এবং বাহু পরে থাকে। সেন্ট্রোমিয়ার গুলো দেখো আগে রয়েছে, এই দেখো সেন্ট্রোমিয়ার, ওই যে ফুটার মতো যেটা, ওটা উপরের দিকে, আর নিচে যেটা, এটা ক্রোমোজোমটা নিচের দিকে রয়েছে, তাই না, বা বাহুটা পরে রয়েছে এরকম। তো কোনটার আকৃতি এখানে দেখো, কোনটার আকৃতি ভি এর মতো হয়েছে। এখানে এই যে এগুলোর আকৃতি, কোনটা আকৃতি দেখো ভি এর মতো, কোনটা দেখো এল এর মতো, কোনটা জে এর মতো, ঠিক আছে, কোনটা চায়ের মতো, এই ধরনের আকৃতি হচ্ছে এই ক্রোমোজোম গুলোর। এটা ছিল অ্যানাফেজ ধাপ। এখন টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপে কি হয়, টেলোফেজ ধাপে ক্রোমোজোম সরু এবং লম্বা হতে থাকে। আবার ক্রোমোজোম গুলা কি চিকন হয়ে যায় এবং লম্বা হয়ে যায়। এখানে আবার নিউক্লিয়াস গঠিত হয়। এখানে দেখো কোনো নিউক্লিয়াস নাই, এই যে অ্যানাফেজ ধাপে। কিন্তু টেলোফেজ ধাপে আবার নিউক্লিয়াস শুরু হয়েছে, নিউক্লিওলাস পুনরায় এখানে দেখা যায়, দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে।
কোষ প্লেট গঠনের মাধ্যমে বিভাজন সম্পন্ন হয়েছে। এটা তো এটা এইখান থেকে যে প্রত্যেকটা চিত্র তোমরা অঙ্কন করবা, চিহ্নিত চিত্র মানে কোনটার অংশের নাম কি এগুলা দিয়ে। এখান থেকে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, যে কোনো একটা 2 নাম্বার আসবে, ঠিক আছে। যতটুকু আলোচনা করলাম এখান থেকে ছোট কিছু প্রশ্ন হতে পারে, এসকিউ অথবা এমসি 1 নাম্বার প্রশ্ন। যেমন স্পিনাল যন্ত্র কাকে বলে, এটা ক নাম্বার সৃজনশীলের ক নাম্বার আসে এই ধরনের প্রশ্ন। স্পিনাল যন্ত্র, দেখো কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে শুরুতে কিছু বিশেষ তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট মাকো আকৃতির একটি গঠন তৈরি হয়, একে স্পিনাল যন্ত্র বলা হয় বা অ্যাপারেটাস বলা হয়। এই যে এরকম, তাই না, উপরের থেকে নিচ পর্যন্ত এরকম একটা ঘরের মতো আছে না, ওটাকে স্পিন্ডল যন্ত্র বলা হয়। আর স্পিন্ডল যন্ত্রের গায়ে এরকম ভাবে কি সুতার মতো যে অংশগুলো আছে এটাকে আকর্ষণ তন্তু বলা হয়। দেখো আকর্ষণ তন্তু। তো মাইটোসিসের প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট তন্তুর সঙ্গে যুক্ত হয় বা সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলা হয়, ঠিক আছে। এই যে তাহলে এটা ক নাম্বারে আসতে পারে। আবার ক নাম্বার আরেকটা প্রশ্ন আসতে পারে, ইন্টারফেস কাকে বলা হয়। ইন্টারফেস ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। মনে করো তুমি রান্না করবে, তাই না, তো রান্না করতে হলে তোমাকে কি রান্না করার যে উপকরণ সমূহ রয়েছে, যেমন চাল, ডাল, তারপর যে যা তুমি রান্না করতে চাও ওগুলো প্রথমে তোমাকে কি করতে হবে, ওগুলো জোগাড় করতে হবে। ওটা কিন্তু আমরা কি বলি, রান্নার জন্য প্রস্তুতি বলি। তো সেরকম কোষ বিভাজনের জন্য কিছু প্রস্তুতি লাগে, ওই প্রস্তুতি যে পর্যায়টাকে ইন্টারফেস দশা বলা হয় বা ইন্টারফেস বলা হয়। এটা ছিল মাইটোসিস। এখন মাইটোসিসের গুরুত্ব কি? কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে, বহুকোষী জীবের শরীর বৃদ্ধি পায়, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এবং বৈশিষ্ট্য একই থাকে, বংশবৃদ্ধি ও অঙ্গজ প্রজননে সাহায্য করে, ক্ষতস্থানে নতুন কোষ তৈরি করতে, ক্ষত মেরামত করে, জীবের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল রাখে, ঠিক আছে, থাকে। এটা হচ্ছে বৈশিষ্ট্য বা হচ্ছে গুরুত্ব বা হচ্ছে উপকারিতা বা প্রয়োজনীয়তা। এখন এখানে কখনো কখনো দেখো এই যে আমরা যতটুকু জানলাম, মাইটোসিস কোষ বিভাজন থেকে একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়। কিন্তু কখনো কখনো যদি 2 এর অধিক 3, 4, 5টা এরকম তৈরি হয়ে যায় তখন সেটাকে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলা হয়। তো কোষ বিভাজন যদি নিয়ন্ত্রণ হারায়, অস্বাভাবিক কোষ বৃদ্ধি পায় যা টিউমার ও ক্যান্সারের কারণ হয়। বিভিন্ন ভাইরাস, রাসায়নিক এবং তেজস্ক্রিয়তা ক্যান্সার তৈরি করতে পারে। ক্যান্সারের শরীরে বিভিন্ন অঙ্গে হতে পারে, যেমন ফুসফুস ক্যান্সার হতে পারে, স্তন ক্যান্সার হতে পারে, তারপরে মস্তিষ্ক ক্যান্সার হতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের ক্যান্সার এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে হতে পারে। তারপর দেখো এই যে টিউমার কেন সৃষ্টি হয়, এটা কোনটা আসবে, এসকিউ তে আসতে পারে বা খ নাম্বার আসতে পারে, যেটাকে সৃজনশীলের খতে অথবা যে সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে না, 2 নাম্বার প্রশ্ন 2টা যেগুলো থাকবে ও 2 মার্কের, এগুলোতে এই আসতে পারে। টিউমার কেন হয়, অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে টিউমার তৈরি হয়, এটা বলবা। জরায়ুর মুখে যে টিউমার হয় এটা কেন হয়, একইভাবে জরায়ুর মুখে যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তখন সেখানে টিউমার হয়। ক্যান্সার সৃষ্টি হয় কেন, ক্যান্সার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে কি হয়, ক্যান্সার টিউমার তৈরি হয়। ওই টিউমার কখনো কখনো শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে ক্যান্সার সৃষ্টি করে, কোষ বিভাজনের স্বাভাবিক নিয়ন্ত্রণকে নষ্ট করে দেয় বা বিনষ্ট করে দেয়। এটা ছিল আলহামদুলিল্লাহ আমরা পড়লাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত। এখন আমরা মিওসিস কোষ বিভাজন সম্পর্কে পড়বো। তো প্রত্যেক বছরই এখান থেকে এক সেট প্রশ্ন প্রায় এসে থাকে, ইনশাআল্লাহ তোমাদেরও প্রশ্ন আসবে এখান থেকে। আচ্ছা, এরপর দেখো মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন হচ্ছে, এখন পরীক্ষা আসতে পারে ক নম্বরে যে মিওসিস কি। মিওসিস কি? মিওসিস হলো এক ধরনের কোষ বিভাজন যেখানে একটি ডিপ্লয়েড সুকেন্দ্রিক মাতৃকোষ বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড এন অপত্য কোষ তৈরি করে। এতে প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এর জন্য একে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। এখন দেখো তাহলে পরীক্ষা আসতে পারে যে মিওসিস কোষ বিভাজন কাকে বলা হয়। মিওসিস কোষ বিভাজন হচ্ছে এরকম, দেখো এখানে মনে করো আমাদের শরীরে যে কোষটা আছে, তাই না, সেখানে 46টা ক্রোমোজোম রয়েছে। তো এখানে যদি এরকম হয় যে এখান থেকে অপত্য কোষ তৈরি হচ্ছে, এই অপত্য কোষে এখানে মনে করো 23টি ক্রোমোজোম আছে, এখানেও 23টি ক্রোমোজোম আছে, তাহলে কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এই যে 46টা ক্রোমোজোম এটাকে বলা হয় ডিপ্লয়েড কোষ, মানে 2n বলা হয়, 2n সংখ্যক। আর এখানে অর্ধেক হয়ে গেল না, এটাকে n সংখ্যক বলা হয় বা এটাকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে মিওসিস কোষ বিভাজন ঘটে। যদি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এসে অর্ধেক যদি হয়ে যায় তখন এটাকে মিওসিস কোষ বিভাজন বলা হয়। এখন তাহলে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে 2টি ধারাবাহিক বিভাজন ঘটে এখানে, মানে 2টা পর্যায়ে ঘটে, মিওসিস 1 এবং মিওসিস 2 ঘটে। একটি ক্রোমোজোমের
4টি ক্রোমাটিড বিভক্ত হয়। ডিএনএ এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় অপত্য কোষে এসে। জিনগত পুনর্গঠন এবং বৈচিত্র্য ঘটে, মানে আলাদা হয় বৈশিষ্ট্য, গ্যামেট এবং স্পোর তৈরি হয়, মানে গ্যামেট বা স্পোর। প্রজনন ধরে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এখন এই মিয়োসিস বিভাজন কোথায় ঘটে? প্রাণী কোষেও ঘটে, আবার উদ্ভিদ কোষে ঘটে। তাহলে প্রাণী কোষে যদি ঘটে তাহলে সেটা কোথায় ঘটে? ঠিক আছে, এটা ঘটেছে প্রাণী কোষে, শুক্রাশয় এবং ডিম্বাশয় ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বকে ঘটে। তারপরে প্রাণী কোষে গ্যামেট তৈরিতে এটা লাগে, আর উদ্ভিদ স্পোর তৈরি করে। আর প্রাণী কোষে যৌন প্রজনন কোষে ঘটে, আর এটা ভাজক টিস্যুতে, ঠিক ভাজক টিস্যুতে থাকে না আর কি, এরা এই আর কি কথা। আচ্ছা, এরপর দেখো মিয়োসিসের উদ্দেশ্য কি? মিয়োসিস কোষ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে যৌন জননে গ্যামেট তৈরি করে, যেমন হ্যাপ্লয়েড গ্যামেটের সংমিশ্রণে ডিপ্লয়েড জাইগোট তৈরি করা। একটু পরে এটা ব্যাখ্যা আমরা লাস্টে করব, ঠিক আছে। ক্রোমোজোম সংখ্যা হ্রাস এবং নিয়ন্ত্রণ করে। প্রজনন ধরে কি ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত। তোমরা আসলে এইভাবেই পয়েন্ট আকারে লিখে দিবা। জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয়, আর প্রজাতির অভিযোজন এবং টিকে থাকা সহজ হয়। এখন মিয়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন কেন বলা হয়? কারণ মিয়োসিসকে প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, ফলে অপত্য কোষগুলো হ্যাপ্লয়েড হয়। এই জন্যই কি এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। এজন্যই তাহলে পরীক্ষা এটা খ নাম্বার আসতে পারে, অথবা এসকিউতে আসতে পারে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এখন এই যে মিয়োসিসেরও ধাপ আছে, এগুলো তোমাদের পড়া লাগবে না, বুঝছো। জাস্ট আমি তোমাদের মানে ধারণা দিচ্ছি এখানে। এর আবার দুইটা পর্যায়, মিয়োসিস 1 এবং মিয়োসিস 2। তো মিয়োসিস 1 এর আবার 5টা পর্যায়, যে প্রোফেজ 1, তারপরে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এখন প্রোফেজ 1 এর এবার কতগুলো উপপর্যায় রয়েছে, যেমন দেখো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, ঠিক আছে। এরকম এগুলা তোমাদের বইয়ে নাই, তো তোমাদেরকে জানানোর জন্য বললাম আর কি। যেমন প্রোফেজ 1 এ ক্রোমোজোম সংখ্যা সরু এবং সরু সুতো আকারে দেখা যায়, ঠিক আছে। হোমোজাইগাস ক্রোমোজোম গুলো জোড়া লাগে, এটাকে সিনাপসিস বলা হয়। ক্রসিং ওভার হয়, ক্রোমোজোম আলাদা হতে থাকে। এটা হচ্ছে তোমাদের যখন ইন্টারে পড়বে তখন থাকবে এগুলো বিস্তারিত। জাস্ট আমি তোমাদেরকে বোঝালাম যে এর আবার দুইটা পর্যায় আছে। মিয়োসিস 2 ও আছে, এখানে আবার প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 আছে। এখানে আবার প্রোমেটাফেজ ধাপটা নাই, ঠিক আছে। এরকম তো এটা তোমাদের দেখা লাগবে না, জাস্ট আমি তোমাদের বললাম। মিয়োসিসের ফলাফল দেখো, ক্রোমোজোমের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে? 2n সংখ্যক থাকে। আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা 4টা হয়ে যায়, মানে মাতৃকোষটা বিভাজিত হয়ে 4টা অপত্য কোষ তৈরি হয়। প্রতিটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? n সংখ্যক, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়, ঠিক আছে। এই যে আর অপত্য কোষের প্রকৃতি জিনগতভাবে ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। এখন দেখো, এটা ওই যে দুইটা পর্যায় দেখালাম না, এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে, তো দেখো এখানে দুইটা পর্যায় হয়, হ্যাঁ। প্রথম পর্যায় তো মিয়োসিস 1, এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, দেখছো। পরে আবার দ্বিতীয় পর্যায়ে এটা আবার বিভক্ত হয়ে, দেখছো এখানে কিন্তু আবার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে না, যা তাই থাকতেছে। প্রথম পর্যায়ে যা, দ্বিতীয় পর্যায়ে সেম থাকতেছে। এটা মনে রাখতে হবে যে প্রথম পর্যায়ে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, কিন্তু দ্বিতীয় পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, ঠিক আছে। এখন মিয়োসিসের গুরুত্ব কি এটাই বলতেছিলাম একটু পরে, আমি জাইগোট টাইগোটকে আবার বোঝাচ্ছি। এই যে সেটা দেখো, মিয়োসিসের গুরুত্ব হচ্ছে প্রজনন ধরে ক্রোমোজোম সংখ্যা স্থির রাখে। একটু খেয়াল করি ভালো করে, বুঝছো। এটা তাহলে বুঝতে পারবে একদম। এই চিত্রের দিকে খেয়াল করো, আমি তোমাদেরকে এই জিনিসটা ভালো করে বোঝাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মনে করো একটা পুরুষ স্ত্রী, আর একটা মহিলা। তো এর যে মহিলার যে মনে করো জনন যে মাতৃকোষটা থাকে সেটা হচ্ছে 2n থাকে। আর যে আমাদের পুরুষের ক্ষেত্রে যেমন সিমেন্টটা থাকে, ঠিক আছে, সিমেন আর কি। তো ওই সিমেন্টটা এইটা মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে যে n সংখ্যক হয়ে গেল, দেখছো অর্ধেক হয়ে গেল। এখানে ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 2n সংখ্যক ছিল, এখানে এসে অর্ধেক হয়ে গেছে। একইভাবে স্ত্রীর যে জনন কোষটা থাকে সেটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি হয়ে যায়? ডিম্বাণু তৈরি হয়ে যায়, এরকম ভাবে, ঠিক আছে। আমরা দেখো, আমরা যে সিমেন্টটা দেখি ওটা কিন্তু শুক্রাণু না, ওই সিমেন্টটার ভিতরেই শুক্রাণু থাকে, যেটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়, ঠিক আছে। তো এখন যখন একটা পুরুষের সাথে স্ত্রীর যখন কি হবে, মিটিংটা হবে, মিটিং হলে মহিলাদের যে ডিম্বাণু এবং ওই পুরুষের একটা শুক্রাণু, এটা কি হয়ে যাবে? এটা মিশে যাবে, যে মিশে তখন এটা 2n সংখ্যক হয়ে গেল। মানে এই দুইটা আবার ডিম্বাণু 10 সংখ্যক, শুক্রাণু 10 সংখ্যক, মানে দুইটা যোগ হয়ে কি হয়ে গেল? এখানে 2n সংখ্যক হয়ে গেল। দেখো আবার এই যে ডিপ্লয়েড হয়ে গেল, তাই না? হ্যাপ্লয়েড হয়েছিল, আবার এখানে ডিপ্লয়েড, মানে দুইটা হয়ে গেছে এরকম। এখন কথা হচ্ছে, যদি এখানে মিয়োসিস না ঘটতো তাহলে কি হতো?
মিয়োসিস না ঘটলে এখানে ডিম্বাণু টুইন সংখ্যক হয়ে যেত, আর শুক্রাণুটাও টুইন সংখ্যক হয়ে যেত। তখন যে বাচ্চাটা তৈরি হতো দেখো টুইন যোগ টুইন, তখন কি হয়ে গেল 4n সংখ্যক হয়ে যেত। তখন তো ঝামেলা। মানে হচ্ছে তোমার মনে করো তোমার আছে একটা মাথা, তাই না, একটা মাথা, তখন তোমার যে বাচ্চা তৈরি হবে সে বাচ্চার 2টি মাথা হয়ে যাবে। ওই বাচ্চার আবার যখন বাচ্চা তৈরি হবে সেটার আবার 4টি মাথা তৈরি হয়ে যেত। এরকম মানে প্রত্যেকটা ক্রম মানে প্রজাতিতে এরকম ভাবে পরিবর্তন হয়ে যেত, যেটা তো অনেক ঝামেলা। কিন্তু পরিবর্তন তো হচ্ছে না, সেমই থাকতেছে। কেন? দেখো যে মাতৃকোষ বিভাজিত হয়ে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক হয়ে গেল, ওইটা আবার মানে অ্যাড হয়ে টুইন সংখ্যক হয়ে গেল। এইটা হচ্ছে জাইগোট, মানে বাচ্চা তৈরি হয় এখান থেকে, জাইগোট থেকে। পরে এই জাইগোটটা কি হয়, বারবার বিভাজিত হতে 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 কি হয় যে আমরা একসময় যে বড় হয়ে গেছি, তাই না, প্রায় 30 ট্রিলিয়ন কোষ আছে আমাদের পূর্ণাঙ্গ যে মানুষ তাদের ক্ষেত্রে। তো এটাই বলতেছে যে তাহলে কি প্রজাতির এই যে দেখো প্রজনন ধরে প্রজন্ম ধরে কি মানে কি তোমার বাপ মারও ক্রোমোজোম সংখ্যা যেরকম আছে তোমারও আছে, তোমার ছেলেমেয়েরও থাকবে, তার ছেলেমেয়েরও থাকবে, এরকম ক্রোমোজোম সংখ্যা সেম থাকতেছে। যৌন জনন সম্ভব করে, ঠিক আছে। এই যে যৌন জনন মিটিং আর কি জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে। দেখো এই যে এখানে জিনগত পরিবর্তন হয়, যেমন ডিম্বাণুরও কিছু বৈশিষ্ট্য থাকে, শুক্রাণু আসে মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, তার জন্য স্ত্রীরও কিছু বৈশিষ্ট্য থাকে, স্বামীরও কিছু বৈশিষ্ট্য ছেলে মেয়েদের ভিতরে থাকে। তারপর দেখো উন্নত প্রজাতির উদ্ভাবন এবং অভিযোজন সাহায্য করে, মানে একটা কম প্রজাতির সাথে যদি উন্নত প্রজাতির ক্রস হয় বা মিটিং হয় তখন কি যে বাচ্চা তৈরি হবে সেটা একটু ডেভেলপড হবে। বংশগতীয় বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কি হয়, বিবর্তন হয়। যেমন দেখো এই যে প্রত্যেকটা প্রজন্মে, যেমন দেখো দেশি গরুর সাথে যদি আমরা বিদেশি ষাঁড়ের বীজের ক্রস করি তখন যে জাইগোটটা তৈরি হয়, বাচ্চাটা তৈরি হবে, তাহলে কি হবে, সেটা বিবর্তিত একটু ডেভেলপড হয়ে যাবে। এটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখো অনিয়ন্ত্রিত মিয়োসিসের মাধ্যমে কি হয়, ক্রোমোজোম সংখ্যা অসমতা সৃষ্টি হয়, যেটাকে ডাউন সিনড্রোম বলা হয়। জিনগত রোগের সৃষ্টি হয়, বিভিন্ন বংশগত সমস্যা তৈরি হয়, বন্ধ্যত্বের মতো জিনিসপত্র তৈরি হতে পারে। মিয়োসিস বনাম মাইটোসিসের তুলনা, মানে দুইটার মধ্যে কি পার্থক্য রয়েছে। বিভাজন সংখ্যা, মানে মাইটোসিসে তো একবারই বিভাজিত হয়, মানে এর কোনো যেমন মিয়োসিসের ক্ষেত্রে মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 আছে, এরকম মাইটোসিসের ক্ষেত্রে তো তা নাই। এরকম অপত্য কোষের সংখ্যা এখানে 2টা হয়, এখানে 4টা হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা এখানে অপরিবর্তিত থাকে, এখানে অর্ধেক হয়ে যায়। জিনগত বৈচিত্র্য এখানে হয় না, এখানে হয়। অপত্য কোষ এখানে সমান থাকে, মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এখানে এক থাকে না, আলাদা আলাদা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, আর এটার উদ্দেশ্য হচ্ছে যৌন জনন করা, বাচ্চা তৈরি করা, তাই না। এরকম এখন তোমাদের মূলত বেসিক যা শেখার সবকিছু শেখা হয়ে গেল। কারণ অনুশীলনীতে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো অ্যান্সার করতেছে। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, কোষ বিভাজন কি, বললাম না, এটা তো আমরা জানি। কোষ বিভাজন হলো এমন একটি কোষের বিভাজনের মাধ্যমে নতুন কোষ উৎপাদন হওয়ার প্রক্রিয়া, যার মাধ্যমে জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং বংশ বিস্তার ঘটে। সমীকরণে কোষ বিভাজন কাকে বলা হয়, যে কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, যেমন মাইটোসিসের ক্ষেত্রে। এটা ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। রচনামূলক প্রশ্নের ভিতরে রয়েছে মাইটোসিসের বিভিন্ন পর্যায়ে চিহ্নিত চিত্র আঁকো। তো মাইটোসিসের তো 2টা পর্যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন আর মাইটোসিস। এখন ক্যারিওকাইনেসিসের ধাপগুলো রয়েছে, তাই না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে কি হয় হালকা একটু বর্ণনা এরকম দিবা, এগুলো তো আমরা আলোচনা করেছি। আর চিত্র তো একটু আগে আমরা দেখেছি, আবার তোমাদের বইও আছে, ওই অনুযায়ী চিত্রগুলো অঙ্কন করবা এরকম। তারপর দেখো মাইটোসিসের প্রক্রিয়ার গুরুত্ব কি, মানে কেন মাইটোসিসের প্রয়োজনীয়তা রয়েছে। জীবের দৈহিক বৃদ্ধি সাধিত হয়, ক্ষয়পূরণ এবং ক্ষত সারানো হয়, অযৌন প্রজনন সম্পন্ন হয়, জিনগত উপাদান অপরিবর্তিত থাকে, এগুলো আর কি। এখন বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে এমসিকিউ এই অধ্যায়ে, কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়, এটা হচ্ছে প্রোফেজ ধাপে। তারপর দেখো নিউক্লিয়াসের কারণে মিয়োসিসের কারণে কি হয়, মিয়োসিসের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে, হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়, গুণাগুণের স্থিতিশীলতা বজায় রাখে, যেটা। তারপরে কি এখানে দেখো একটা কোষ বিভাজন, 2টা কোষ বিভাজন আছে। এক কোষের বিভাজন, এটা মাইটোসিস। এখানে কি হয়, মাতৃকোষ এবং নতুন সৃষ্টি কোষ সমগুণ সম্পন্ন হয়, ঠিক আছে। নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, এটা তো মাইটোসিস, এটা হয় না, অর্ধেক হয় না, সেমি থাকে, একবার বিভক্ত হয়, এটা ঠিক আছে। তার মানে এটা হচ্ছে গ নাম্বার। আর 2 নম্বর চিত্রে মানে বি নাম্বার যেটা রয়েছে, দেখো একটা থেকে 4টা হচ্ছে, তার মানে এটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। এখানে কি হয়, বি কোষে বিভাজনটি এ থেকে ব্যতিক্রম, কারণ অপত্য কোষ জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, কিন্তু বাচ্চাতে আবার একই থাকে, এরকম। এরপরে এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমাদের অনুশীলনীতে। এখানে দেখো
এ একটা ধাপ দেওয়া আছে আর এ একটা বি একটা ধাপ আছে। তো আমাদের এখান থেকে প্রশ্ন করা হচ্ছে চারটা, যেমন মাইটোসিস কোথায় ঘটে, মিওসিসকে রাসমূলক প্রজনন বলা হয়। মাইটোসিস কোথায় ঘটে? প্রাণীদের ক্ষেত্রে দেহকোষে ঘটে। উদ্ভিদ কোষে ভাজক টিস্যুতে, যেমন মূল কাণ্ডের অগ্রভাগে। মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন? কারণ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। উদ্দীপকের বি ধাপটি কি ধরনের পরিবর্তন ঘটে? তো এখানে বি যে ধাপটা রয়েছে, দেখো বি ধাপ, বি ধাপটা কি? যে ধাপটার নাম কি? এই ধাপটার নাম হচ্ছে কি ধাপ বলতে? এখানে আমাদের ব্যাখ্যা করতে বলছে না, বি ধাপটা কি ধরনের পরিবর্তন? এটা টেলোফেজ পর্যায়ে। এখানে কি ক্রোমোজোম সংখ্যা সরু লম্বা হয়, নিউক্লিয়াসের ঝিল্লি পুনরায় তৈরি হয়, নিউক্লিওলাস আবার দৃশ্যমান হয়, দুটি নিউক্লিয়াস পৃথক হয়ে যায়, সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। এ ধাপে দুটি অপত্য কোষ গঠনের পথে কোষ এগিয়ে যায়। এরপরে লাস্টের যে প্রশ্নটা, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে, মানে মাইটোসিস যদি সঠিকভাবে না হয় তাহলে কি হবে? তাহলে দেহের বৃদ্ধি ব্যাহত হতে পারে, ক্ষয়পূরণ বা ক্ষত সারণে বিলম্বিত হতে পারে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে ঘটলে টিউমার বা ক্যান্সার হতে পারে, কোষে জিনগত পরিবর্তন হতে পারে, কোষের স্বাভাবিক গঠন এবং কার্যক্রম ব্যাহত হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। এখন এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই দেখো যেটা বলছিলাম না, একটা সৃজনশীলের মাধ্যমে পুরা অধ্যায়ের সমস্ত কিছু সমাধান, এক সৃজনশীলেই পুরা অধ্যায় কাভার। ঠিক আছে, দেখো এখানে একটা উদ্দীপক আমি দিয়েছি, দিয়ে এখানে কতগুলো প্রশ্ন আমি দিয়েছি। এই প্রশ্নগুলো আসলে 3টা প্রশ্ন, বুঝছো? এখানে তো কিভাবে আসতে পারে তাই আমি দেখালাম এইভাবে। তো উদ্দীপকে দেখো এ চিত্র আছে এবং বি চিত্র রয়েছে, ঠিক আছে, এইভাবে রয়েছে আর কি। এখন এর চিত্র তো বুঝতে পারতেছে, ক্রোমোজোম সংখ্যা সেম আছে তাই এটা মাইটোসিস, আর এটা অর্ধেক হয়ে যাচ্ছে তাই এটা মিওসিস কোষ বিভাজন। এখন দেখো এখানে যে মানে চিত্র এ এর কোষ বিভাজনের 3য় ধাপ সচিত্র ব্যাখ্যা করো, এটা যে এই সমস্ত বোর্ডে আসছে গ নম্বরে। তারপর দেখো সর্বশেষ ধাপটি চিহ্নিত করো, যে ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় সেটি ব্যাখ্যা করো, এই যে ধাপে ক্রোমোজোম গুলো মেরুমুখী হয় সেটা ব্যাখ্যা করো, ক্যারিওকাইনেসিস ধাপের সচিত্র ব্যাখ্যা করো। এই যে মানে প্রশ্নগুলা দেখো, এই প্রথম প্রশ্নগুলা 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলা, এগুলো সবই কিন্তু আবার আরেকটা আছে যেটা ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধিতে এ এর যে ধাপটি দায়ী, মানে দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য তাকে। তো এই দেখো এতগুলো প্রশ্ন, এটা কিন্তু পুরোটাই একটা প্রশ্ন, বুঝছো? যে এগুলো সবগুলোর উত্তর কিন্তু সেম, একই রকম। তো এটার উত্তর একই রকম, আমরা প্রথমে এটা দেখবো। যেমন দেখো এটা এই যে 1 থেকে 5 নং প্রশ্ন মূলত একটাই, সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়া হলো, যেটা আসবে পরীক্ষায় আমরা তোমাদের সেটা লিখতে হবে। যেমন দেখো এখানে প্রশ্ন করা হয়েছে কি, দেখো এখানে প্রশ্ন করা হয়েছে এই যে প্রশ্ন করা হলো যে 3য় ধাপটি ব্যাখ্যা করতে। তো প্রথম ধাপ যদি আসে তাহলে তো প্রথম ধাপ মাইটোসিস, তোমরা এখানে এই ব্যাখ্যাগুলো দিয়ে চিত্রটা অঙ্কন করে দেবা। চিহ্নিত চিত্র মানে কোনটার নাম কি, যেমন দেখো এখানে চিহ্নিত চিত্র আছে না, যে কোনটার অংশের নাম কি। যেমন এখানে দেখো এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, তারপরে নিউক্লিওলাস, এটার নাম কি ক্রোমোজোম, সেন্ট্রিওল, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ। যে কোনো একটা কোষ আঁকলেই হবে, বুঝছো? 2টা কোষ না একে একটা আঁকলেও হবে। তারপর দেখো প্রোমেটাফেজ, যদি আসে 2য় ধাপটা লিখতে তাহলে প্রোমেটাফেজ লিখবা। এই বৈশিষ্ট্যগুলো তো আমি আলোচনা করেছি, তাই না? এই যে তখন চিত্রটা অঙ্কন করে দেবা। যদি আসে মেটাফেজ ধাপ, আচ্ছা মেটাফেজ ধাপ আসতে পারে, বা 3য় ধাপে দেখো এখানে আসছে 3য় ধাপ। তো 3য় ধাপ অথবা এই যে সর্বাধিক মোটা ও খাটো হয় ক্রোমোজোম গুলা, এই ধাপেই ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। তো পরীক্ষায় যদি আসে যে সর্বাধিক মোটা এবং খাটো হয় যে ধাপে, সেই ধাপটা হচ্ছে মেটাফেজ ধাপ। এবং তাহলে তুমি কি করবে, মেটাফেজ ধাপের বর্ণনা দিবা এবং উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যে কোনো একটা ছবি আঁকবা, যেটা তোমার কাছে ইজি, সেই ছবিটা তুমি অঙ্কন করবা। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপ কখন লাগবে, যদি বলে 4র্থ ধাপটি ব্যাখ্যা করো। এই যে 4র্থ ধাপ, অথবা এইভাবে বসতে পারে, অপত্য ক্রোমোজোম দুটি বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এই দেখো এখানে অপত্য বলছে না যে ক্রোমোজোম গুলো মেরুমুখী হয়, সেটা বর্ণনা করো। মেরুমুখী কখন হয়, দেখো অপত্য ক্রোমোজোমে দুটি বিপরীত দিকে মেরুর দিকে অগ্রসর হয়। তো মেরুর দিকে অগ্রসর মানে মেরুমুখী হওয়া। আবার ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই দেখো যদি পরীক্ষা আসে যে ক্রোমোজোম দৈর্ঘ্য বৃদ্ধি এর যে ধাপটিতে দায়ী, যে ধাপে কোন ধাপটা দায়ী, এটা অ্যানাফেজ ধাপ দাবি, তাহলে তুমি কি করবে, অ্যানাফেজ ধাপের বর্ণনা দিবা, এরকম চিত্র সুন্দর করে চিহ্নিত চিত্র অঙ্কন করবা। তারপর দেখো টেলোফেজ। টেলোফেজ আমরা কখন বর্ণনা দেবো, যখন 5ম ধাপের কথা বলবে। কয় ধাপ এটা, কত নাম্বার, শেষ ধাপ বা 5ম ধাপ। এই দেখো শেষ ধাপ বা সর্বশেষ ধাপটি, তখন আমার অ্যানাফেজ টেলোফেজ ধাপের বর্ণনা দিবা, চিত্র অঙ্কন করবা এবং ওইগুলো অঙ্কন করবা। তারপরে প্রশ্ন আসতে পারে এরকম যে দেখো চিত্র এ এবং বি এর মধ্যে পার্থক্য লেখো। এই যে এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, চিত্র এ এবং বি এর মধ্যে। ঠিক আছে, দেখো এটা কিভাবে পড়বা। চিত্র এ মানে মাইটোসিস এবং মিওসিস এর মধ্যে পার্থক্য, মাইটোসিস এবং মিওসিস।
একটু আগে আমরা যে পার্থক্যটা দেখলাম না, ওইটাই তোমরা লিখে দিবা। এতে বিভাজন সংখ্যা 1 আর এখানে 2, অপত্য ক্রোমোজোমের সংখ্যা 2, এখানে 4, ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত হয়, অর্ধেক হয়ে যায়। এভাবে তোমরা এটা ব্যাখ্যা করবা। তারপর দেখো পরে প্রশ্নটা যদি এরকম হয়, বি কোষ বিভাজন প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। বৈচিত্র্যতা কিভাবে সৃষ্টি করে? দেখো বৈচিত্র্যতা মানে মিওসিস কোষ বিভাজন। বৈচিত্র্যতা কিভাবে ঘটায়? মানে অপত্য কোষে, অর্থাৎ বাচ্চা যখন হয়, একটা মানুষের বাচ্চা হোক বা অন্য কোনো কিছুর বাচ্চা হোক, সেখানে কিন্তু বাবা মার সাথে হুবহু মিল থাকে না, একটু চেহারা হোক বা স্বভাবচরিত্র আলাদা আলাদা থাকে। এটা কিভাবে হয়? ক্রসিং ওভার ঘটে, জিন আলাদা অদল বদল হয়ে যায়। এখানে স্বাধীন বিন্যাসে ক্রোমোজোমের যে কোনো ভাবে সাজে থাকে হ্যাপ্লয়েড গ্যামেট, অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়। জিনগত ভিন্নতা যেমন গ্যামেট ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের হয়, এখানে বৈচিত্র্য রক্ষায় অভিযোজন এবং বিবর্তনে সহায়তা করে। সুতরাং বি কোষ বিভাজন প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। এরপর দেখো এটা ক্রোমোজোমের সমতা রক্ষায় চিত্র বি এর ভূমিকায় মুখ্য ব্যাখ্যা করো। ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, দেখো এখানে কি হয়, একটু আগে তো আমরা এটা ব্যাখ্যা করেছি তাই না, যে এখানে যেমন একটা মহিলার যে ডিম্বকটা তৈরি হয় সেটা এন সংখ্যক হয়ে যায়, 2n সংখ্যক থেকে n সংখ্যক হয়ে যায়, সিমেন থেকে শুক্রাণুটা n সংখ্যক হয়ে যায়, পরে যখন এটা মিলিত হয় তখন আবার জাইগোটটা 2n সংখ্যক হয়ে যায়, মানে বাপ মা এর সমান পরিমাণ কি হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা হয়ে যায়। এই জন্য তাই এইভাবে কি হয়, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে বা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সেম রাখায় বা সমতা রক্ষা করায় এটা ভূমিকা রাখে। তারপর প্রশ্ন দেখো যেরকম, তারপর প্রশ্নটা এরকম হতে পারে যে অনিয়ন্ত্রিত হলে, মানে বি কোষটা যদি অনিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মিওসিসটা যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে কি হয়? এখানে দেখো বি হলো মিওসিস কোষ বিভাজন, যা গ্যামেট তৈরি করে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক পরে। যদি এই বিভাজনে অনিয়ন্ত্রিত হয় তাহলে কি হবে? যেমন দেখো ক্রোমোজোম সংখ্যার ব্যত্যয় ঘটবে, বিভিন্ন ধরনের রোগ যেমন ডাউন সিনড্রোম তৈরি হবে, 21 নাম্বার ক্রোমোজোম 3টি হবে, এরকম বিভিন্ন রোগ তৈরি হতে পারে, বন্ধ্যত্ব তৈরি হতে পারে, অনিয়ন্ত্রিত মিওসিস বিভাজনে অস্বাভাবিক গ্যামেট তৈরি হতে পারে, সেখানে বাচ্চা কাচ্চা নাও তৈরি হতে পারে, জিনগত রোগ তৈরি হয় বিভিন্ন ধরনের, ভ্রূণের অস্বাভাবিক গঠন হতে পারে, গর্ভপাত হয়ে যেতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, এরকম। তারপরে প্রশ্ন দেখো, উল্লেখিত প্রক্রিয়া দুটি সঠিকভাবে না ঘটলে কি হতো? মানে মাইটোসিস এবং মিওসিস যদি না হতো, এটা হচ্ছে মাইটোসিস মিওসিস, যদি মাইটোসিস মিওসিস না হতো তাহলে কি হতো? মাইটোসিস না হলে কি ঘটতো? মিওসিস সঠিকভাবে না হলে কি হতো? এখানে মাইটোসিস না হলে কোষ বিভাজন বৃদ্ধি ব্যাহত হতো, অস্বাভাবিক কোষ বিভাজনে ক্যান্সার হতে পারতো, এরকম। মিওসিস কোষ বিভাজনে গ্যামেট তৈরি হতে পারে, ক্রোমোজোম সংখ্যা কি হয় বেশি বা কম হলে জিনগত রোগ তৈরি হয়, বংশগত স্থিরতা তৈরি হয়। আর লাস্টে যে প্রশ্নটা দেখো এখানে, যে চিত্র 1 এবং 2 এর জন্য অপরিহার্য মূল্যায়ন করো। কেন অপরিহার্য? দেখো চিত্র 1 তো বুঝছি, চিত্র 1 হচ্ছে মাইটোসিস, এটা হচ্ছে মিওসিস। মাইটোসিস জীবের জন্য অপরিহার্য কেন? কারণ এটি কোষের সংখ্যা বৃদ্ধি করে, ক্ষতস্থানে নতুন কোষ তৈরি করে, বিভাজনের ফলে প্রতিটি কন্যা কোষে, মানে ডটার সেল আর কি, মানে অপত্য কোষে, অপত্য বলবো তোমরা, হ্যাঁ, অপত্য কোষে জিনগত উপাদান অপরিবর্তিত থাকে। আর এখানে আর মিওসিসে কি হয়? পরিবর্তন হয়, গ্যামেট যে শুক্রাণু ডিম্বাণুতে মানে প্রজনন সম্ভব হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, নিষেক পূর্ণ সংখ্যায় বজায় থাকে, প্রজন্মে ক্রোমোজোম সমতা রক্ষা পায়, ক্রসিং ওভার এবং স্বাধীন সমাবেশের মাধ্যমে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়, যা বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। তো এখন চিত্র এ মাইটোসিস জীবের বৃদ্ধি এবং দেহ গঠনে অপরিহার্য, চিত্র বি মিওসিস বংশ বিস্তার এবং প্রজন্মে কি করে? জিনগত স্থিতিশীলতা বজায় রাখতে অপরিহার্য। উভয় প্রক্রিয়ায় জীবের সুস্থ জীবন চক্র বজায় রাখতে সাহায্য করে। তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র দেখো খুব কম সময়ের ভিতরে এই অধ্যায়টা পুরোপুরি শেষ করছি, তাই না? তো যেহেতু পুরোপুরি অধ্যায়টা শেষ করলাম, আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখো এই অধ্যায়টা যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো, যেমন এখান থেকে তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবা, সিকিউ এমসিকিউ সবকিছু সুন্দর করে অ্যান্সার করতে পারবা, তোমার আর কোনো গাইড নোট পড়ারও প্রয়োজন হবে না। ঠিক আছে, যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিলাম এভাবে যদি পড়তে পারো ইনশাআল্লাহ 100% নাম্বার এখান থেকে পাবা। তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করো, আমাদের চ্যানেলটা যেন আরো অনেক বড় হয়, ঠিক আছে, এবং আমরা যেন সারা বাংলাদেশের আরো অনেক ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।